সিন্ডিকেট আমাদেরকে আসলে দমাতে চাচ্ছে আর কি। আপনারা অলরেডি জানেন গতকালকে মধ্যরাতে আসলে আমার বাসায় ডিবি কার্যালয়ে এক প্রতিনিধি দল আসে। আমি তাদের সাথে ডিবি কার্যালয়ে যাই, তবে আমি কোনো অভিযোগপত্র তারা আসলে আমাকে শো করতে পারে নাই, প্লাস আমি জানিও না কি কারণে আসলে নেওয়া হয়েছে। জাস্ট যারা আসছে আমাকে আমার বাসায় বলছে যে আমাকে বেসিক্যালি আমার সাথে ডিবি প্রধান কথা বলবে, কথা শেষে আমাকে আবার পৌঁছায় দিবে এখানে। তো এখন যদি অভিজ্ঞতা বলেন, আমি ডিবি কার্যালয়ে রাত ভোর 5টা বাজে আসলে ঢুকি। তো ওইখানে আসলে কর্তব্যরত ডিউটিরত আসলে যিনি ছিলেন তিনি বলেছেন যে চিফ এই মুহূর্তে আনরিচেবল, আমরা সকালে ডিবি প্রধানের সাথে কথা বলে আপনাদের ডিসিশন দিব। তো ওই মোমেন্ট থেকে আসলে তারা আমাকে আসলে তাদের নিজস্ব কাজ করে আমার একটা রুমেই বসিয়েছে। তো আমি ওইখানে রেস্ট নিচ্ছিলাম। তো ভোর হচ্ছে, সকাল হয়েছে 9টা 10টা বেজে যাচ্ছে, আমি তাও আসলে কোনো আপডেট পাচ্ছিলাম না। আর মূলত একটা পর্যায়ে গিয়ে আমি বুঝতে পারি যে আমাদের ওই দিন মানে পরের দিন সকালে আপনার একটা প্রেস কনফারেন্স ছিল, আমাদের বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স ছিল। সম্প্রতি NEIR বিটিআরসি নেওয়া উদ্যোগ NEIR সিস্টেমটাকে নিয়ে ওইখানে আসলে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, মানে যেতাম আর কি, যে কিভাবে আসলে সিস্টেমটা আসলে সবাইকে নিয়ে সবার সমন্বয় করে সবার সহযোগিতায় এটা বাস্তবায়ন করা যায়। তো আমার কাছে তখন ফিল হলো যে আমাকে এখানে আটকানোর জন্য এই প্রেস কনফারেন্সটা যাতে বানচাল হয়ে যায় বা যাতে না হয় বা আমি যাতে উপস্থিত না থাকতে পারি, এই কারণে হয়তো আমাকে মধ্যরাতে ডাকা হয়েছে। তবে ডিবি কার্যালয়ে আসলে যেভাবে জিনিসটা উপস্থাপন করা হয়েছে, যেভাবে বলা হয়েছে, ওইটার সাথে আসলে আমার সাথে সংগঠনের তেমন কোনো সম্পৃক্ততা আসলে খুঁজে পাওয়া যায়নি। না যার কারণে কিন্তু ডিবি কার্যালয়ে একটা পর্যায়ে গিয়ে আমাকে কিন্তু সসম্মানে মুক্ত করে। তো এটাই ছিল আসলে ডিবি কার্যালয়ের অভিজ্ঞতা। তারা আমার সাথে কোনো অসদাচরণ করে নাই, আমাকে ওইখানে ব্রেকফাস্টও করাইছে, মানে আমি মেনশন করতেছি আর কি। আর সবাই ওখানে খুবই ফ্রেন্ডলি ব্যবহার করেছে আমার সাথে। ব্যাপারটা হলো একটা গ্রুপ সিন্ডিকেট আমাদেরকে আসলে দমাতে চাচ্ছে আর কি, এটা আমাদের মেসেজ। আচ্ছা, দেখেন যে সিস্টেমটা বাস্তবিত হতে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মার্কেটটা আসলে কত বড়। মার্কেটে আসলে কারা এই মুহূর্তে ডিস্ট্রিবিউট করতেছে বা কারা রিটেলে কাস্টমারকে প্রোডাক্টটা সেল করতেছে। তো আমরা এখানে প্রায় 25,000 মোবাইল ব্যবসায়ী, 25,000-এর ভিতরে কিন্তু তারাও আছেন। তো এই 25,000 মোবাইল ব্যবসায়ীর ভিতর 80%ই ধরেন আমরা আমাদের যেই ক্যাটাগরি আমরা কিন্তু সার্ভ করতেছি, 20 to 25% হলো তারা সার্ভ করতেছে এট দিস কারেন্ট স্টেজে। তো এখানে এত বড় একটা মার্কেট, ওনারা চাচ্ছে যে ওনারা একাই আসলে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করবে, একাই হলো বাজারজাত করবে। আপনারা জানেন এত অনেক বড় একটা জিনিস থেকে যখন শ্রিঙ্ক হয়ে একটা সংখ্যাগরিষ্ঠ বা কয়েকটা মুষ্টিমেয় মানে হাতে চলে যাবে এই এত বড় মোবাইল মার্কেটটা, তখন দেখেন এই বাজার থেকে প্রতিযোগিতা হারায়া যাবে। প্রতিযোগিতা হারালে কি হবে? প্রতিযোগিতা হারায় গেলে আপনার যে কেউ চাইলেই তার মূল্যের উপর সে হাত দিতে পারে, মানে মূল্য বৃদ্ধি করানো লাগুক আর কমানো লাগুক, সে ইচ্ছা মতো কিন্তু করতে পারবে। এখন এতগুলো ব্যবসায়ী যখন অ্যাটলিস্ট মোমেন্ট মানে মার্কেটে আসে, আমাদের জন্য হলেও কিন্তু মার্কেটে আসলে কেউ মানে প্রাইস একটা অপ্রাসঙ্গিক প্রাইস দিয়ে আসলে কোনো প্রোডাক্ট ডিক্লেয়ার করতে পারে না। তো আমরা কিন্তু এই প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখার জন্য আমাদের ভূমিকা অনস্বীকার্য। তাছাড়াও ওই গ্রুপটা চাচ্ছে NEIR এর নামে এমন একটা পরিবেশ তৈরি করতে যেখানে ওনারা ছাড়া, ওই কোম্পানিগুলো ছাড়া আর কেউ প্রোডাক্টই আনতে পারবে না। আপনারা আমার কথাটা একটু বুঝেন আগে। আপনি ব্যবসাটা স্বাধীন জিনিস, ব্যবসা কিন্তু একটা স্বাধীন জিনিস, আপনি জব করতেছেন না। বাট সিস্টেমটা এমন করে দিচ্ছে তাদের ভাষ্য মতে, ভাই তোমরা তাহলে লোকালি যারা করছে তাদের থেকে নিয়ে সেল করো। আমার প্রশ্ন হলো, আমার ইনভেস্টমেন্ট আমি কই থেকে নিয়ে এনে সেল করব, আমি কোথায় ভালো প্রাইস পাবো, এটা তো আমার থেকে ভালো তারা জানবে না।